This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH টোটকাটা স্পেশালের শুরুতেই দেখে নিন টপ 10 ব্রেকিং নাম্বার 1। এক নম্বর ব্রেকিং, 15ই সেপ্টেম্বর ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোর্ট উইলিয়ামে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর। সেই বৈঠকে থাকবেন অজিত ডোভাল, রাজনাথ সিং। 2 নম্বর ব্রেকিং, গণবিদ্রোহে উত্তাল নেপাল। সরকারের দুর্নীতিতে তিতিবিরক্ত নেপালের জনতা। সোশ্যাল মিডিয়াতে কোপ নেপাল সরকারের। গুলিতে মৃত 20, বাড়তে পারে মৃতের সংখ্যা। কাঠমান্ডু সহ বেশ কয়েকটি শহরে চলছে কারফিউ। পরবর্তী ব্রেকিং 3 নম্বর, বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, সতর্ক ভারত। ভারত নেপাল সীমান্তে এসএসবির অতিরিক্ত বাহিনী মোতায়েন, বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি। 4 নম্বর ব্রেকিং, বিহারে স্যারে আধারকে মান্যতা দিতেই হবে স্পষ্ট নির্দেশ দেশের শীর্ষ আদালতের। নাম কাটা ও তোলার ক্ষেত্রে আধার গৃহীত হবে, তবে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা চলবে না, ফের স্পষ্ট করল দেশের শীর্ষ আদালত। পরবর্তী ব্রেকিং, বালি মাফিয়া ধরতে এবার অভিযানে ইডি। কেন্দ্রীয় এজেন্সির অভিযান। বালি পাচারের তদন্তে দিনভর ইডির অ্যাকশন বাংলায়। বালি ব্যবসায়ীর বাড়ি, খাদান এবং সংস্থায় হানা। কলকাতা সহ একাধিক জেলায় অভিযানে ইডি। পরবর্তী ব্রেকিং, বাংলায় বালি পাচারে বিশাল বড় কেলেঙ্কারি। সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার তোপ, সরকারের ঘরে বালির টাকার মাত্র 20% আসছে। পরবর্তী ব্রেকিং, রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেওয়ার অভিযোগ। মালদার চাঁচল কলেজে কাঠগড়ায় শাসক দলের ছাত্র শাখা টিএমসিপি। প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী। রবীন্দ্রনাথের ছবি গলায় ঝুলিয়ে মিছিল শুভেন্দুদের। 8 নম্বর ব্রেকিং, মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে তুলকালাম। ফি কমানোর দাবিতে ছাত্র বিক্ষোভ। বিক্ষোভ তুলতে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। বিক্ষোভকারীদের মারধর। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ সাধারণ পড়ুয়াদের। 9 নম্বর ব্রেকিং, মালদায় চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ। জেলা শাসকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 61টি বুথে চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ কেন, জবাব চায় নির্বাচন কমিশন। 10 নম্বর ব্রেকিং, শেষ ব্রেকিং, মালদার টিএমসিপি নেতা এবি গোয়েলকে বহিষ্কার করল টিএমসিপি। রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ভেঙে দেওয়া হলো চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট। ধরে নিন ছোটখাটো একটা কুইজ কন্টেস্ট হচ্ছে এই সময়। রাজ্যের কোন এমএলএ 2 বার গ্রেফতার হয়েছেন বলতে পারেন? একজন তো জীবনকৃষ্ণ সাহা, দুর্নীতির অভিযোগে 2 বার গ্রেফতার করেছে তাকে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু কলকাতা পুলিশ 2 বার গ্রেফতার করেছে কাকে বলুন তো? আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপির যেখানে 77টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই। সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজন এমএলএর কাছে এত কেন? ভয় পেয়েছে। আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। 42 দিন একবার জেল খাটালো,
একবার 24 ঘন্টা জেল কাটালো, তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। রাখাল আর পালে বাঘ পড়ার গল্পটা মনে আছে তো? তৃণমূল আর বিজেপি ছাড়া শুধু আইএসএফেরই একজন এমএলএ বর্তমানে বিধানসভায় আছেন, তিনি নওশাদ নিজে। দুবার জেলও খেটে ফেলেছেন। তিনি বলছেন তৃণমূল তাকে যোগ দেওয়ার অফার দিয়েছিল, মানে তৃণমূলে যোগ দেওয়ার অফার দিয়েছিল, এটা নওশাদের দাবি। কিন্তু না বিজেপি না সিপিএম কেউ এতে গুরুত্ব দিচ্ছে না। লোকসভা ভোটের আগের কাণ্ডটা মনে করাচ্ছে বাম রাম দুপক্ষই। পালে বাঘ না পড়তেই রাখাল কি চিৎকার করেছিল বাঘ বাঘ বলে? নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ সিদ্দিকী শতপ্রবৃত্ত হয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা ঘোষণা করে দিয়েছিলেন, আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপরে দেখা গেল উনি আর দাঁড়ালেন না। নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। অতীতটা খেয়াল রাখতে হয় যাতে বর্তমানে অতীতের মতন এক্সপিরিয়েন্স না হয়। ফলে কে কি বলছেন এটার ভিত্তিতে মত দেওয়ার কোনো মানে নেই, প্রত্যেকেই সাবালক। নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো? ক্যানিং পূর্বের এমএলএ তথা ভাঙড় বিধানসভায় তৃণমূলের ডাকাবুকো পর্যবেক্ষক শওকত মোল্লার টার্গেট কিন্তু নওশাদ এবং তার দাদা আব্বাস। আজকে যে হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। মাথায় টুপি দিয়ে ঢেই ঢেই করে নাচা, খুব কেড়ে নেব তো দুই ভাইয়ের। শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তারা, তাদেরকে জিজ্ঞাসা। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল, শওকত মোল্লা চোরেদের দলের একজন। রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। শওকত সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি। কবে, কোথায়? 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডেল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি। বারবার ও জেলে যাচ্ছে, আজ যাচ্ছে, বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে, একদম প্রথম সারিতে নেবে। ওর উপরে যে ঝড়টা আছে সেটা ওর উপরে না এসে আমার উপরে আসুক, এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে। তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন, আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকীর হাত ধরেই জন্ম নিয়েছিল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু দলের ভার নওশাদের হাতে সঁপে দিয়ে আব্বাস মানে বড় ভাই চলে যান আড়ালে বা অন্তরালে। এবার কি ভোটের ময়দানে নামছেন ফুরফুরা শরীফের আরেক পীরজাদা? ইঙ্গিত কিন্তু সেই রকমই। আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। ও বলেছে আমি ভোটে দাঁড়াবো, আমাদের ঘাড়ে চেপে বলবো। আমি দিদিকে অনুরোধ করব, আমার দাদা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, ও যেখানেই দাঁড়াবে তার অপোজিশনে যেন আমাকে দেওয়া হয়। আমি দেখতে চাই ওর কত দম আছে, এইটা আমি দেখতে চাই। বলেছিল তো ওই দালাল বলেছিল, হ্যাঁ ভাঙড়ে ঢুকতে দেওয়া হবে না আব্বাসকে, গেল তো ঘুরে এলো, কোথা ছিলে? জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাঙড়ে নয় কেন, তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব।
যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব, তুই যদি বারুইপুরে দাঁড়াস আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, আহলে সুন্নতের পতাকাটা খুলে বেরো, আইএসএফ এর ঝান্ডা ধর, না বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে আমরা দেখে নেব। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আব্বাস সিদ্দিকী রাস্তায় বেরোলে আমি বাংলার মায়েদের, বাংলার বোনেদের একটু সতর্ক থাকতে বলবো। এই কারণেই, কারণ আব্বাস সিদ্দিকী হচ্ছেন সেই ব্যক্তি যিনি কে কোন মহিলা কি পোশাক পরবেন সেটা নিয়ে শুধু ফতেয়া দিয়েই ক্ষান্ত থাকেন না। কোন মহিলা স্বল্প বসনা পোশাক পরলে তাকে গাছে বেঁধে পেটানো হবে সেই নিদানও দিয়েছিল। তাই আব্বাস সিদ্দিকীর মতো মনুষ্য সমাজে থাকার অনুপযুক্ত ব্যক্তি যদি প্রকাশ্য রাস্তায় বেরোন, তাহলে আমি সেই বিধানসভার ভোটারদের বলবো একটু সচেতন থাকুন, সাবধানে থাকুন, কারণ যে কোনো সময় আপনার বাড়ির মহিলাদেরও গাছে বেঁধে পেটানোর নিদান দিতে পারে এই মনুষ্যরূপী মনুষ্যতর ব্যক্তি। এই ধরনের মানুষের সমাজে, সুস্থ সমাজে থাকাই উচিত না। রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে, কারণ এই যে কুকুর মাদর যেভাবে মানে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবার তোমার ক্যানিংয়ে যাবে, তোমার বুকে যাবে, বুকে তোর বাবার ক্ষমতা তুই রুখতে পারিস। তখন আব্বাস কি ক্যানিং থেকে দাঁড়াচ্ছে এবারে, দেখা যাক কি করা যায়। সে আছে, যখন ওষুধ দেবার হবে ওষুধ দিয়ে দেবে। পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী ভাইপো আব্বাস এবং নওশাদের দিকে ফুরফুরার আরেক পীরজাদা কাসেম সিদ্দিকী, তিনি এতদিন ছিলেন নওশাদদের সঙ্গে, এখন তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক। আব্বাস সিদ্দিকী বলছেন আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি, কারণ 2021 থেকে তো ও বলছিল আমি রাজনীতি করব, আমি এমপি ভোটে দাঁড়াবো, আমি এমএলএ ভোটে দাঁড়াবো। তো 2021-এ দাঁড়ানো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। আর ও কোনোদিন দাঁড়াবে না, এটা একটা বাজার গরম করতে চাইছে। পারিবারিক ঝগড়া, সেটা এখন রাজনীতির ঝগড়া হয়ে গেছে, আর একটা পার্টিও তৈরি হয়েছে ওখান থেকে, মতান্তর স্বাভাবিক আছে। ওটা আমার ভাইজান, আবার উনি আবার উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি রাজনৈতিক স্ট্যান্ড তার থাকবে, রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে আলাদা আলাদা আমাদের বাড়িতে কেউ যদি রাজনীতি করে ফাটল ধরে গেছে এটা বলা ভুল হবে। ফুরফুরা শরীফের জায়গায় আছে, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদা মিলিয়ে প্রায় 70-এর অধিক আছে। আমরা যদি 3-4 জন রাজনীতি করি তার জন্য ফুরফুরা শরীফ ফাটল ধরে যাবে, এটা যারা বলছে এটা আমার মনে হয় সঠিক তারা বলছে না। সাসপেন্স সাসপেন্স সাসপেন্স। আব্বাস আদৌ ভোটে লড়বেন কিনা, যদি লড়েন তাহলে শওকাতের ক্যানিং পূর্ব নাকি ভাঙড়, এগুলো এখন সবই রহস্য এবং ক্রমশ প্রকাশ্য, তারাও প্রকাশ করছেন না। কিন্তু সেই রহস্য এখন কাটেনি, বরং বাড়ছে। কিন্তু আইএসএফকে নিয়ে সেভাবে আগের মতো আর আগ্রহ দেখাচ্ছেন না বাম রাম কোনো পক্ষই। ওগুলো তো তৃণমূলের বি টিমের ব্যাপার, আমাদের তো ব্যাপার নেই। এরা অনেক আওয়াজ দেয়, আইএসএফ এর ভাইরা ভোটের দিন মাঠে পাওয়া যায় না, হাড়োয়া উপনির্বাচনের দিন এজেন্ট দিতে পারেনি, ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে পালিয়ে গেছে। ফাইনালি কি করবে বলা মুশকিল, 6 মাস বাকি তো, হাওয়া গরম করছে। কেউ দাঁড়ালে সব সমীকরণ উল্টে যাবে, অথবা আরেকজন কেউ দাঁড়ালে পাল্টে যাবে, এইভাবে দেখাটা উচিত। বলার সময় এখনো হয়নি, যখন সময় হবে তখন বলবো। সরকারের উদাসীনতা, যার জন্য বন্ধ হয়ে গেছে। থেকে 2023 অনেক সম্ভাবনা ছিল, রং ছড়াবে, বিকশিত হবে, কিন্তু 20তেই ঝরে গেল। কোনো শিশুর কথা বলছি না, বলছি কেতুগ্রামের গঙ্গাটিকুরির একটা স্কুলের কথা, যে স্কুল দেখে স্থানীয় মানুষ মানে গ্রামের মানুষ আহ্লাদে আটখানা হয়েছিলেন, মনে করেছিলেন ওই স্কুলই তাদের গ্রামে শিশুদের শিক্ষার আলো দেবে। কিন্তু 10 পেরোনোর আগেই সেই আলো নিভে গিয়েছে। 2 বছর ধরে এই স্কুল খোলে না, সেখানে তালা ঝোলানো। রাজ্যের সরকারি স্কুলের মানচিত্র থেকে নিঃশব্দে মুছে গেছে কেতুগ্রামের এই স্কুলটা। কারণটা কি? এ এক মোহভঙ্গের ছবি।
স্বপ্নভঙ্গের ছবি বললেও কিছু ভুল হবে না। 90-এ শুরু করে 10 পেরোনোর আগেই শূন্য, পড়ুয়া শূন্য। একজন পড়ুয়াও আর এই স্কুলের চৌহদ্দি মারায়নি। নিয়ম করে আসতেন 2 শিক্ষক, পড়ুয়া শূন্য হওয়ার পরেও এসেছেন। আরও 2 বছর তারা আশা বন্ধ করতেই স্বপ্নের দরজায় তালা পড়ে যায়। বন্ধ স্কুলের সেই দরজায় মরচে পড়েছে। শেষ অবধি টিচার আসতো, কিন্তু কোনো ছাত্র ছিল না। কারো ছেলে তো কেউ চাইবে না যে খারাপ হোক। মাস্টার বেশি ছিল না নাকি? মাস্টার ছিল, মাস্টারই ঘাটতি ছিল। এখানে মাস্টারই দেয় না, ভালো মাস্টার নেই, সে বয়স্ক মাস্টার, গুরু মাস্টারগুলো এসে দিত। যে তারা পড়াশোনা করতো না, যেসব ছেলেপিলে ছিল তারা তুলে নিয়ে চলে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের খুব ভালোবাসে। গঙ্গাটিকুড়ি গ্রামের মেয়েদের অনেকটা দূরের পথ পেরিয়ে স্কুলে যেতে হয়। 2.5 কিলোমিটার দূরে স্কুল। গ্রামের মানুষের আবদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন 2013-তেই কেতুগ্রামের দক্ষিণ পাড়ায় স্কুল নির্মাণ করে দেয়। 3টি শ্রেণীকক্ষ, 1টি অফিস রুম, মিড ডে মিলের রান্নাঘর। শুরুতেই 90 জন পড়ুয়া। সেই স্কুল বন্ধ হলো কেন? কেন গ্রামের লোকজন মনে করলো দূরের স্কুলই ঢের ভালো? স্কুলে ভর্তি হয়েছে তো, গার্লস স্কুল বলে তা কোথাও কিছু না। আবার যেসব স্কুলে পড়ছে সেই সব স্কুলে চলে গেছে। মাস্টার না দিলে শিক্ষক যারা গার্জেন ভালো ছেলেপিলে আছে, পড়াশুনো করে, মাস্টার পড়াশুনো যদি না হয় তারা কি করে থাকবে? তারা থাকবে না, চলে গেছে। সরকারের উদাসীনতা, যার জন্য বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়ির কাছে যদি লেখাপড়া শিখতে পারতো আমাদেরও সুবিধা হতো, কিন্তু এখানে উপযুক্ত পরিকাঠামো না থাকার জন্য ছেলে মেয়েগুলোকে বাধ্য করে অন্য জায়গায় অন্য স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করেছে গার্জেনরা। কথা শুনে কোথাও মনে হলো রাজ্য সরকার আন্তরিকভাবেই চেয়েছিল মেয়েদের স্কুলটি চলুক। 2 জন আমন্ত্রিত শিক্ষকে 10টা বছর কেটে গেল। স্থায়ী শিক্ষক দেওয়া হয়নি। ক্লাস 5 থেকে 8, 4টে ক্লাসের 90 জন পড়ুয়ার জন্য মাত্র 2 জন যদি শিক্ষক থাকে, সে স্কুলে কেউ তার সন্তানকে পড়াতে চায়? ভবিষ্যৎ নষ্ট করতে চায়? ফলে যা হওয়ার তাই হয়েছে। আবারও বিপর্যস্ত সন্দেশখালী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁধ। হু করে জল ঢুকছে গ্রামে। এলাকায় আতঙ্ক। সন্দেশখালী 1 নম্বর ব্লকের নিত্যদারিয়া গ্রামের নদীর বাঁধে বিপর্যয়। স্লুইস গেটের সামনে নদী বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত এলাকা। পাড়ার সমাধানে পানীয় জল নিয়ে ক্ষোভ। নতুন জলে বালি ময়লা থাকছে বলে অভিযোগ। উত্তরপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের শোরগোল। তৃণমূলের জনপ্রতিনিধিরা কাটমানি তুলতে ব্যস্ত। অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা ও বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ। অভিযোগ অস্বীকার। সমস্যা থাকলে সমাধান হবে, দাবি পুর চেয়ারম্যানের। রাস্তার দাবিতে পাড়া সমাধান কর্মসূচিতে শোরগোল। এবার হাজির পড়ুয়ারা। স্কুলে যাওয়ার রাস্তা খারাপ, সমাধান চাইছে ছাত্রছাত্রীরা। গোঘাটের কাঁচালি প্রাথমিক স্কুলের ক্যাম্পে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। স্কুলে যাওয়ার রাস্তায় গাড়ি ঢোকে না, ঘুরপথে যেতে হয়। বর্ষা যাতায়াতই করা যায় না, অভিযোগ ছাত্রছাত্রীদের। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণ, পাড়া সমাধান প্রকল্পে ব্যাপক বেনিয়মের অভিযোগ। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের মূল গেট আটকে তুমুল বিক্ষোভ পঞ্চায়েতের বিজেপি সদস্যদের। উত্তেজনা বাঁকুড়ার বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে। দুর্নীতি বন্ধ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। কৃষ্ণনগর সদর হাসপাতাল ও শক্তিনগর জেলা হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীরা 5 থেকে 6 মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। প্রতিবাদে শক্তিনগর হাসপাতালে বিক্ষোভের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা। পুজোর আগে বকেয়া বেতন মেটানোর দাবি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। মাদক ব্যবসা ও মদ বিক্রি বন্ধ করতে দোকানে চড়াও মহিলারা। ভাঙচুর। শোরগোল বাদুড়িয়া থানার লবঙ্গ দাসপাড়া এলাকায়। পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে গ্রামের মহিলারা একজোট হয়ে দোকানে হামলা চালায়। অভিযুক্তরা পালাতে গেলে ধরে ফেলে গ্রামের মহিলারা। নদীতে জাল ফেলে মাছ ধরলেন দেব। নিজের হাতে জাল ফেললেন জলে। ওদলাবাড়ি ঘিস নদীতে নতুন ভূমিকায় অভিনেতা দেব, সোহিনী, ইভিকা। রঘু ডাকাত সিনেমা প্রচারে ডুয়ার্সে এসে রীতিমতো খোশ মেজাজে অভিনেতা অভিনেত্রীরা। নিমেষের মধ্যেই প্রচুর মানুষ ভিড় জমান নদীর দুধারে। মতুয়াদের নিয়ে মহুয়ার মন্তব্যে তৃণমূলে বিভাজন। অভিষেকের বৈঠকে যোগ দেওয়া 2 নেতার 2 মত। মতুয়াদের নিয়ে মহুয়ার মন্তব্যের সমালোচনায় মমতা বালা ঠাকুর। অন্যদিকে কৃষ্ণনগরে সাংসদের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ দাস। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।